আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো সবাই। আমাদের আজকের ক্লাসটিও বাসা থেকে আমি তোমাদের ভিডিও ক্লাসটা দিচ্ছি। আমরা ঝুঁকিতে ছিলাম না, করোনার ঝুঁকির মধ্যে আমরা ঝুঁকিতে ছিলাম। হ্যাঁ, আমরা ঝুঁকি নিয়ে আমাদের আলোচনা চলছিল। তাহলে ঝুঁকি পরিমাপের আমরা তিনটা পদ্ধতির কথা বলেছিলাম, তাই না? একটা ছিল পরিমিত ব্যবধান, বা যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা ঝুঁকিকে নির্ণয় করার চেষ্টা করেছি। তারপরে আমরা বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন এটার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আর এছাড়া আমাদের আরেকটা ছিল, যেটা আমি বলেছিলাম যে বিটা বা বিটা সহগ, এর মাধ্যমেও আমরা ঝুঁকিকে পরিমাপ করে থাকি। তাহলে আমরা ঝুঁকি পরিমাপের পদ্ধতির মধ্যে আমাদের যে ঝুঁকি পরিমাপ করতে যে আমরা পদ্ধতি একটা পেয়েছিলাম, সেটা কি? পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করেছি, তাই না? পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করেছি। তাহলে সেখানে আমরা আমাদের সূত্রটা কেমন ছিল মনে আছে নিশ্চয়ই সবার? সূত্রটা ছিল এরকম ভাবে, আমাদের আরেকটু ছোট করে লিখতে হবে না, আর একটু ছোট করে এটা একটু লিখতে হবে। এরকম, তাই না? এরকম আমাদের আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার, আর এখানে আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, আর নিচে আমাদের হলো n মাইনাস 1। এরকম ভাবে আমরা প্রথমে শিখেছি আমাদের ঝুঁকি পরিমাপ করতে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, বা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি, আমরা যে নামেই এটাকে বলি না কেন। তাহলে এটা আমরা শিখেছি। তাহলে এখানে আমরা n মাইনাস 1টা যে ব্যবহার করেছি, এমনিতে তোমরা যখন পরিসংখ্যানে পড়েছো তখন এটা n ডিভাইডেড বাই n থাকে, আমরা n মাইনাস 1 করি। এখানে আমি বলেছিলাম যে এখানে একটা পপুলেশন এবং স্যাম্পল, এটার একটা স্যাম্পলিং, এটা একটা ব্যাপার আছে। আমরা যখন পপুলেশন থেকে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করি তখন n ব্যবহার করি, আর স্যাম্পলিংয়ের থেকে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি তখন আমরা n মাইনাস করি। টেস্ট হাইপোথিসিসের ক্ষেত্রে আসলে স্যাম্পলিংয়ের টেস্ট হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা n মাইনাস 1 ব্যবহার করি। এবং এই যে কারেকশনটা, যে আমরা n থেকে n মাইনাস 1 ব্যবহার করলাম, এটাকে বলা হয় লস অফ আ ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে? এটা স্ট্যাটিস্টিক্সের ভাষায় এভাবে বলা হয় আর কি, লস অফ আ ডিগ্রি অফ ফ্রিডম। এই যে আমরা n থেকে n কারেকশন করি, n মাইনাস 1 করলাম, এই কারেকশনটাকে বলা হচ্ছে লস অফ এ ডিগ্রি অফ ফ্রিডম। এটা আসলে ব্যাপারটা কি, যে আমরা ধরো যদি একটা স্যাম্পল, আমাদের যদি 5টা স্যাম্পল হয়, 5টা ডেটা নিয়ে আমরা কাজ করছি, একটা ভ্যারিয়েবলে 5টা ডেটা নিয়ে কাজ করছি, তাহলে এখানে 4টা ডেটাকে আমরা যখন চুজ করছি, আমরা যখন বাছাই করছি, তখন 4টা ডেটা, প্রথমটা বাছাই করলাম সেটা ইন্ডিপেন্ডেন্ট, পরেরটাও ইন্ডিপেন্ডেন্ট। এভাবে যখন আমরা 4 নাম্বার ডেটা বাছাই করে ফেললাম, নিয়ে নিলাম, তখন 5 নাম্বার যেটা আছে সেটা হলো তার ইন্ডিপেন্ডেন্স, যেটা আর কি ফ্রিডমটা হারিয়ে যাচ্ছে, লস অফ ফ্রিডম আর কি, ডিগ্রি অফ ফ্রিডম, সেটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে এরকম একটা ব্যবস্থা আছে। পুরোটাই আসলে পরিসংখ্যানের একটা থিওরিটিক্যাল ব্যাপার। এটা পরিসংখ্যানে যদি তোমরা আরও হায়ার লেভেলে পড়াশোনা করো তখন এই জিনিসগুলো তোমরা পাবে। ঠিক আছে? তাহলে এটা মূল কথা হলো, আমরা মনে রাখবো যে আমরা n মাইনাস 1টা ব্যবহার করব, কারণ এটা টেস্ট হাইপোথিসিসের থেকে আমরা পেয়েছি। তাহলে এভাবে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, যেটাই বলি না কেন, সেটা আমরা ক্যালকুলেশন করেছি। এটা ছাড়া আরেকটা কি ছিল, যদি সম্ভাবনা বিন্যাস থাকে, যদি সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সিগমাটাকে আমরা কি বলেছি? সেই ক্ষেত্রে আমাদের সিগমাটা হলো আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পি আই। এখানে আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে? এভাবে। আচ্ছা, এখানে আজকে তো আমি ইংলিশে লিখে ফেলছি, এগুলো তোমরা একটু বাংলা, আমরা তো বাংলা ব্যবহার করেছিলাম, তাই না? তাহলে এখানে আমরা লিখে ফেলছি, এগুলো তোমরা একটু বাংলা লিখে ফেলো। যে আমরা n মাইনাস 1টা ব্যবহার করব, কারণ এটা টেস্ট হাইপোথিসিসের থেকে আমরা পেয়েছি। তাহলে
তাহলে এখানে বাংলায় আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমাদের যখন ডেটার মধ্যে সম্ভাবনা ছিল, মানে একটা ওয়েট দেওয়া ছিল, গুরুত্ব দেওয়া হচ্ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে, তখন আমরা এইভাবে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে সম্ভাবনা বিন্যাস থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা নির্ণয় করেছি। এবং এখানে আর বার নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি দেখেছি, আমরা সামেশন অফ আর ডিভাইডেড বাই আর আই ডিভাইডেড বাই এন এভাবে আমরা করেছি। আর এখানে আমরা যখন আর বার নির্ণয় করব তখন আমাদের কি হবে, আর আই পি আই, এভাবে আই ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্ত। তাহলে এভাবে আমরা সম্ভাবনা বিন্যাস থেকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব, এবং যখন আমাদের এমনিতে সম্ভাবনা বিন্যাস ছাড়া যখন আমাদের ডেটাগুলো থাকবে তখন আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবো, তো সেটা আমরা দেখেছি। এটা ছাড়াও, এগুলো ছাড়াও আমাদের আরেকটা বিষয় ছিল, সেটাকে আমরা বলেছি কি সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, অথবা যেটাকে আমরা বলেছি বিভেদাঙ্ক। ঠিক আছে, এর মাধ্যমেও আমরা নির্ণয় করেছি আমাদের ঝুঁকি নির্ণয় করার জন্য এটা আমরা ব্যবহার করেছি। আমি একটু মুছে দেই তোমাদের উপরের এটা। এছাড়া যেটা আমি বললাম যে আমরা বিভেদাঙ্ক দিয়েও আমরা নির্ণয় করেছি। সেই ক্ষেত্রে আমাদের সিগমা ডিভাইডেড বাই আর বার ছিল। তার মানে হলো ইনটু 100 আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। তার মানে হলো আমরা যখন কি হয়েছে, আমরা যখন দুটো প্রকল্প বা দুটো সিকিউরিটিজের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করেছি যে কোনটি ভালো, তখন আমাদের একটা সমস্যা হয়েছিল যে যদি এমন হতো যে দুটি সিকিউরিটিজের আয়ের হার সমান, ঝুঁকি যার কম সেটা আমরা গ্রহণ করেছি। আবার দুটি সিকিউরিটিজের ঝুঁকি সমান, আয়ের হার যেটা বেশি সেটা আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু এমন যদি হয় যে দুটো সিকিউরিটিজে ভিন্ন একদম ডিফারেন্ট আয়ের হার এবং ঝুঁকি দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দুটো সিকিউরিটিজকে কম্পেয়ার করার জন্য আমরা বিভেদাঙ্ক ব্যবহার করব। এখানে আমরা কি চেষ্টা করি, আমাদের যে ঝুঁকির পরিমাণ সেটা আয়ের হারে শতকরা কত অংশ সেটা বের করার জন্য, এটাও ঝুঁকি। তাহলে এখান থেকে আমরা ঝুঁকি বের করলাম, এবং এখানেও একই রকম যে যার যেটা বেশি হবে, যে মানটা বেশি সেটা ঝুঁকি বেশি, এবং যেটা মান কম সেটা ঝুঁকি কম। এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। আর এটা ছাড়াও আমাদের পোর্টফোলিও ঝুঁকির কথা আমাদের ছিল। আমাদের পোর্টফোলিও ঝুঁকি, যেটাকে আমরা সিগমা পি বলেছি। সিগমা পি আমরা কিভাবে করেছি, এখানে যেমন যদি দুটি হয়, এ এবং বি দুটি সিকিউরিটিজ থাকে, তাহলে সেটা আমরা কিভাবে করব, সিগমা এ স্কোয়ার ডাব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2WA WB সিগমা এ সিগমা বি, আর হলো আর এ বি। আর হলো কোরিলেশন অথবা সহসম্বন্ধ, আর হলো কোরিলেশন অথবা সহসম্বন্ধ। আর কে এভাবে রো দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে, রো দ্বারা প্রকাশ করা হয় সম্বন্ধ। তাহলে এটা আমরা কি পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এভাবে দেখেছি। তাহলে দুটো পোর্টফোলিওর মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি দুটো পোর্টফোলিওকে এভাবে আমার ঝুঁকি বের করে নিতে হবে। মনে করো কোনো একটা পোর্টফোলিওতে এ এবং বি আছে, অন্য একটা পোর্টফোলিওতে বি এবং সি আছে, অথবা এ এবং সি আছে, অথবা নতুন একটা সি এবং ডি আছে। তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য আলাদা করে ঝুঁকি নির্ণয় করতে হবে। তারপরে তুমি কম্পেয়ার করতে পারবে যে কোন কম্বিনেশনটি ভালো। তবে তোমাদের এখানে যে অঙ্কগুলো আসে সেখানে এত ডেপথে আমরা যাই না। এখানে শুধুমাত্র আমাদের পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে এখানে এই সূত্রটা ব্যবহার করে সবগুলো ডেটা দেওয়া থাকে, সব মান দেওয়া থাকে, তুমি জাস্ট এখানে বসিয়ে মান বের করবে। আচ্ছা, এখানে এগুলো সব আমাদের পুরনো পড়াশোনা, আমরা আগের ক্লাসগুলোতে এই পড়াশোনাগুলো দেখেছি। আচ্ছা, এখানে নতুন আজকে যতটুকু আমি একটু বলি যে এই যে জায়গাটা, এই যে আমাদের এটাকে আমরা লিখতে পারি সিভি এ বি
সহবিভেদাঙ্ক। হ্যাঁ, সহবিভেদাঙ্ক তার মানে কি তোমার এ বি, এটাকে আমরা এভাবে লিখি সিওভি, আমরা এভাবে লিখি এ বি, এভাবে লিখি সিওভি এ বি, এবং এখানে এই যে সিগমা এ সিগমা বি আর হলো আর এ বি, এভাবে ওই জায়গায়। তার মানে যখন তুমি এভাবে যদি আমাদের হয় যে একদম সরাসরি এই পর্যন্ত এসে এখানে দেওয়া আছে এ বি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে মানটা এভাবে যদি মানটা দেওয়া থাকে, আমাদের যদি কোরিলেশন দেওয়া থাকে এবং এই মানগুলো আমরা জানি, তখন আমরা এটা কিন্তু বসিয়ে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ঝুঁকি পরিমাপের যে পদ্ধতিগুলো আমরা এই পর্যন্ত শিখেছি সেগুলো নিয়ে আলোচনা। তাহলে আজকে আমরা বিটা নিয়ে আলোচনা করতে চাই, তাই না? বিটা। আচ্ছা, এখন কথা হলো এই যে আমরা ঝুঁকিগুলো এতদিন শিখেছি, ঝুঁকি পরিমাপ, এগুলো তাহলে এগুলো কি ধরনের ঝুঁকি পরিমাপ করতে শিখেছি? এগুলো হলো আনসিস্টেমেটিক বা অপদ্ধতিগত, বা যেটা ডাইভার্সিফায়েবল, ঠিক আছে, অ্যাভয়েডেবল যে ঝুঁকি, বা যেটা পরিহার্য ঝুঁকি, অনেকগুলো নাম বললাম, তাই না? এই নামগুলো বা এই ঝুঁকিগুলোকে আমরা পরিমাপ করতে পারি। আমরা এতদিন যে পরিমাপটা শিখেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা বিভেদাঙ্ক যেটা আমরা শিখেছি, তাহলে এগুলোর মাধ্যমে আমরা আনসিস্টেমেটিক ঝুঁকি বা অপদ্ধতিগত ঝুঁকি, বা যেটা পরিহার্য ঝুঁকি, বা যেটা একটা সহজ নাম আছে কোম্পানি ঝুঁকি, তাহলে এই ঝুঁকিগুলো আমরা কি করতে পারি, এই পরিমাপ করতে পারি এতদিন আমরা যেটা শিখেছি। কিন্তু একটা সিকিউরিটিজ তো আর একটা স্টক বা একটা কোম্পানির কথা যদি বলো, তাহলে সে তো আর শুধু তার নিজের কোম্পানির বিষয়গুলো নিয়ে প্রভাবিত হয় না, সে তো একটা বৃহত্তর পরিসরে বসবাস করে, একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে বসবাস করে, একটা রাজনৈতিক অবস্থার মধ্যে বসবাস করে, একটা সরকার ব্যবস্থার মধ্যে সে বসবাস করে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, যে রাজনৈতিক অবস্থা পরিবর্তন, অথবা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, অথবা সরকারের কোনো নীতির পরিবর্তন, এগুলোর জন্য যখন একটি ফার্ম প্রভাবিত হয় বা একটি ফার্ম যখন ঝুঁকিতে পড়ে, তখন সেই ঝুঁকিটাকে আমরা কি বলেছি, সবার মনে আছে নিশ্চয়ই, সেই ঝুঁকিটার নাম হলো বাজার ঝুঁকি, তাই না? সেই ঝুঁকিটার নাম হলো বাজার ঝুঁকি। এটার অনেকগুলো নাম আছে। এটাকে সিস্টেমেটিক ঝুঁকি বলে, সিস্টেমেটিক ঝুঁকি বলে, এটাকে অপরিহার্য ঝুঁকি বলে, অপরিহার্য ঝুঁকি, ঠিক আছে, অনেক নাম। তাহলে আরো আছে আনঅ্যাভয়েডেবল বলতে পারো, ঠিক আছে, অনেক নাম আছে। তাহলে আমরা এই ঝুঁকিটা পরিমাপ করতে চাই। আমরা এতদিন পরিমাপ করেছি আনসিস্টেমেটিক, এখন আমরা সিস্টেমেটিক ঝুঁকিকে পরিমাপ করতে চাই। দেখো কি হয় আমাদের, আমরা যদি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, আমরা যদি একটা গ্রাফ আঁকি, এই দিকেটা যদি আমাদের স্টকের সংখ্যা হয়, স্টকের সংখ্যা, আর এইদিকে যদি আমাদের হয় পোর্টফোলিও রিটার্ন, ঠিক আছে, পোর্টফোলিও রিটার্ন যদি হয়, তাহলে আমরা কি জানি, আমাদের পোর্টফোলিও রিটার্নটা আমরা যত স্টকের সংখ্যা বাড়াবো, আমাদের কিন্তু পোর্টফোলিও মানে যে ঝুঁকিটা, পোর্টফোলিও রিটার্নের ঝুঁকি, রিটার্ন তো না, রিটার্নের ঝুঁকি, ঠিক আছে, বা পোর্টফোলিও ঝুঁকি যেটা আমরা বলি। তাহলে যত আমরা আমাদের স্টকের সংখ্যা বাড়াবো, আমাদের পোর্টফোলিওর যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের মধ্যে যত স্টকের সংখ্যা বাড়বে, তত আমাদের ঝুঁকি কমে আসার কথা, তাই না? তত আমাদের ঝুঁকি কমে আসার কথা। সেই ক্ষেত্রে আমরা এরকম একটা পাবো, ঠিক আছে, এরকম একটা কার্ভ পাবো, যে এটা তোমার স্টকের সংখ্যা যখন 1 ছিল তখন ঝুঁকি এতটুকু, কিন্তু স্টকের যখন 2, তখন এই যে ঝুঁকি কমে আসলো, স্টকের সংখ্যা যখন 3, তখন এই যে ঝুঁকি আরো কমে আসলো, এভাবে কমে আসার কথা। কিন্তু দেখা যায় যে একটা লেভেল পর্যন্ত এই ঝুঁকি আর কমানো যাচ্ছে না, ঠিক আছে, এই যে এই পর্যন্ত এসেছে, তারপরে এখানে দেখো, এইখানে সব, এখানে আর কমছে না, তুমি স্টকের সংখ্যা যতই বাড়াও এখানে আর কমছে না। তাহলে এই লেভেলের যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা হলো আমাদের
সিস্টেমেটিক রিস্ক। ঠিক আছে, এই ঝুঁকিটা হলো আমাদের সিস্টেমেটিক রিস্ক। আর এখানে যে ঝুঁকিটা আমরা দেখলাম এটা হলো আমাদের আনসিস্টেমেটিক বা অপদ্ধতিগত বা কোম্পানি ঝুঁকি, যেভাবে বলো না কেন, কোম্পানি ঝুঁকি। ঠিক আছে, আর এই যে জায়গাটা এটা হলো আমাদের বাজার ঝুঁকি। ঠিক আছে, তাহলে ঘটনা কি হলো? ঘটনা হলো যে আমরা যদি একটা পোর্টফোলিওর ঝুঁকির কথা, মোট ঝুঁকির কথা যদি বলি মোট ঝুঁকি যদি বলি, তাহলে মোট ঝুঁকি আমার কি হবে? দুটো ঝুঁকির যোগফল। তার মানে কি? বাজার ঝুঁকি আর হলো কোম্পানি ঝুঁকি। ঠিক আছে, বাজার ঝুঁকি আর কোম্পানি ঝুঁকি, এই দুটোর যোগফলই কিন্তু সমষ্টি বা সামেশনই হলো মোট ঝুঁকি। তাহলে আমরা এতদিন পর্যন্ত কোম্পানি ঝুঁকি পরিমাপ করা শিখেছি, তাহলে আমাদেরকে বাজার ঝুঁকিটা সম্পর্কে জানতে হবে। যদিও আমাদের তোমাদের যে সিলেবাস, এখানে বাজার ঝুঁকির ক্যালকুলেশন আসে না, বাজার ঝুঁকিটাকে জাস্ট পরিচিত করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? যে একটা পোর্টফোলিও রিটার্নের ঝুঁকির মধ্যে যদি বলো, বা যে কোনো একটা স্টকের ঝুঁকির কথা যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি দুটোই আছে। কোম্পানি ঝুঁকিটাকে বলা হয় ডাইভার্সিফায়েবল, এবং এটাকে অ্যাভয়েড করা যায় এবং ইভেন এটাকে এলিমিনেটও করা যায়। ঠিক আছে, একেবারেই এটাকে কমিয়ে, মানে একেবারে জিরোতে নিয়ে আসা যায়, যে আমার কোম্পানি ঝুঁকি আমি পুরোপুরি অ্যাভয়েড করতে পারবো। কিন্তু এই যে যেটা বাজার ঝুঁকি, যেটাকে আমরা বলেছিলাম অপরিহার্য ঝুঁকি, যে এটাকে আমরা কিন্তু পারছি না, একদম এলিমিনেট করতে পারছি না। ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে এটার জন্য আমাদের কিছু কস্ট আছে, কিছু কম্পেনসেশন তো আমাদেরকে বেয়ার করতেই হবে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা পরিমাপ করতে চাচ্ছি যে আমাদের বাজার ঝুঁকি কি। আচ্ছা, এখন দেখো আমরা বাজার ঝুঁকিকে পরিমাপ করি কি দ্বারা? বাজার ঝুঁকি আমরা পরিমাপ করছি, পরিমাপক হলো কি? বিটা। বিটা, ঠিক আছে, বিটা সহগ, অনেক সময় বিটা সহগ বলা হয়, বিটা কোএফিশিয়েন্ট বলে, বা একদম সিম্পলি বিটা। তাহলে বিটা দ্বারা আমরা বাজার ঝুঁকিকে পরিমাপ করে থাকি। তাহলে আমরা বাজার ঝুঁকি কি সে জানলাম, বিটা সম্পর্কে আমরা একটু বলি। তাহলে বিটা কি? বিটাকে আমরা বলতে পারি, বিটা কি? বিটা কি? তাহলে বিটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি an index of a systematic risk, এভাবে আমরা বলতে পারি যে an index of a systematic risk। ঠিক আছে, এটা সিস্টেমেটিক রিস্কের একটা ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হলো সূচক। ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেমেটিক রিস্কের সূচক হলো বিটা। হ্যাঁ, সিস্টেমেটিক রিস্কের সিস্টেমেটিক ঝুঁকির সূচক হলো বিটা। ঠিক আছে, বা বিটা। আচ্ছা, তাহলে সূচক মানে কি? সূচক মানে কিছু একটা, এটা ইন্ডেক্স, এটা কিছু একটা এটাকে পরিমাপ করে, বা এটা দ্বারা কিছু একটা বোঝা যায় আর কি। তাহলে এই সূচকটা দিয়ে আমরা, বা বিটাটা দিয়ে আমরা কি পরিমাপ করে থাকি? দেখো, এটা এই সূচকটা দিয়ে আমাদের পরিমাপটা কি, আমরা কি করে থাকি? এখানে এই পরিমাপের জিনিসটা হলো যে মার্কেটের যে পোর্টফোলিও আছে, মার্কেট পোর্টফোলিও রিটার্নের পরিবর্তনের প্রতি স্টকের রিটার্নের
যে সংবেদনশীলতা, সংবেদনশীলতা যেটাকে আমরা সেন্সিটিভিটি বলি, ঠিক আছে, সেন্সিটিভিটি বলি, যে সংবেদনশীলতা সেটাই প্রকাশ করা হয় বিটা দ্বারা, ঠিক আছে। তাহলে সংবেদনশীলতা সেটাকে আমরা প্রকাশ করা হয় বিটা দিয়ে, বিটা দ্বারা, ঠিক আছে। তাহলে কি হলো, কথাটার মানে কি, আমি দেখো আমি উপরে কথাগুলো একটু মুছে দিই। এই কথাটার মানে কি সেটা আমাদের আগে একটু বুঝতে হবে। দেখো আমি কি বলেছি, যে মার্কেট পোর্টফোলিওর যে রিটার্ন, ঠিক আছে, সেই রিটার্নটার যে মুভমেন্ট, আপস অ্যান্ড ডাউনস, এটার সাথে সাথে স্টকের যে রিটার্নটার সেন্সিটিভিটি, সংবেদনশীলতা বা তার যে সাড়াটা, ঠিক আছে, সে যেভাবে সাড়া প্রদান করলো, তাহলে সেটাকে আমরা পরিমাপ করি বিটা দ্বারা, ঠিক আছে। তাহলে কথাটার মানে কি, মনে করো যে এবিসি কোম্পানি, আমি একটা কোম্পানি ধরলাম যে এবিসি কোম্পানি, ঠিক আছে, কোম্পানি। এখন এই কোম্পানিটি বলা আছে যে বিটা হলো 1.42, এরকম বলা আছে বিটা। তাহলে কথাটার মানে কি, কথাটার মানে হলো যে মার্কেট পোর্টফোলিও রিটার্নের অতিরিক্ত 1% উন্নতি বা বৃদ্ধি, হ্যাঁ, উন্নতি বা বৃদ্ধি হলে এবিসি কোম্পানির স্টকের রিটার্ন 1.42%, হ্যাঁ, এই হারে মানে এটা মানে কি, মানে হলো এটাকে আমি ব্র্যাকেটে রাখি, এটা লিখি হলো 1.42%, এই হারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে একটা কোম্পানির বিটা দ্বারা বোঝানো যাচ্ছে যে এই কোম্পানিটা 1.42 বিটার পরিমাণ, তার মানে হলো যে বাজারে যে মার্কেট পোর্টফোলিও রিটার্ন, এটা যদি অতিরিক্ত 1% বৃদ্ধি পায়, তাহলে এই স্টকের যে রিটার্ন এটা অতিরিক্ত, হ্যাঁ, অতিরিক্ত 1.42% হারে বৃদ্ধি পাবে। আবার যদি এমন হয় যে এই মার্কেট পোর্টফোলিও যে রিটার্ন, এটা যদি অতিরিক্ত 2% হারে যদি হ্রাস পায়, তাহলে এই এবিসি কোম্পানির স্টকের রিটার্নও অতিরিক্ত 2% ইন্টু 1.42 মানে হলো বা 2.84% হারে হ্রাস পাবে, ঠিক আছে। দেখো ঘটনাটা কি হলো, যে কি বলেছি, যে আমার এখানে এবিসি কোম্পানির বিটা বলছে যে 1.42, তাহলে 1.42 মানে হলো যে এটা বোঝা যাচ্ছে যে এটা মার্কেটের যে রিটার্ন আছে, পোর্টফোলিও রিটার্ন আছে, এই রিটার্নটাকে সে কিভাবে সাড়া দিচ্ছে, তাহলে সেটা হলো রেশিওটা হলো 1.42। তাহলে যদি মার্কেটের রিটার্ন যদি অতিরিক্ত 1% উন্নতি হয়, তখন আমরা বলবো যে এই স্টকের রিটার্নও অতিরিক্ত 1.42 হারে, মানে জাস্ট ইন্টু 1 করে 1.42 হারে বৃদ্ধি পাবে। আবার এটা যদি 2% হারে হ্রাস পায়, মার্কেট পোর্টফোলিও যদি 2% হারে হ্রাস পায়, তাহলে দেখা যাবে যে এবিসি স্টকের রিটার্ন অতিরিক্ত এই যে 2 ইন্টু 1.42 মানে হলো 2.84 হারে হ্রাস পেয়েছে। তার মানে কি, তার মানে হলো এটা এই হারে ঝুঁকিপূর্ণ, যত তোমার এখানে বিটার হার বাড়বে তত এটা ঝুঁকিপূর্ণ,
তাই না, তত ঝুঁকিপূর্ণ, কারণ এটা বৃদ্ধি পেলে তো বৃদ্ধি হচ্ছে, কিন্তু হ্রাস পেলে আবার সে হারেই হ্রাস পাচ্ছে, তাহলে অবশ্যই এটা সে হারে আমাদের কি হবে, ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের মার্কেট, আমাদের এই যে বিটার মানেটা কি হলো, বিটাকে আমরা বলেছি যে এটা দ্বারা আমরা বাজার ঝুঁকিকে পরিমাপ করি, এটা সিস্টেমেটিক রিস্কের একটা সূচক, এবং এই সূচক দ্বারা আমরা কি প্রমাণ করি, এই সূচক দ্বারা আমরা প্রমাণ করে থাকি যে আমাদের যে পোর্টফোলিও রিটার্নের যে পরিবর্তনটা, এই পরিবর্তনের প্রতি স্টকের যে নির্দিষ্ট স্টক, যে স্টকটা নিয়ে আমরা কাজ করছি, সেই স্টকটা কি হারে সাড়া দিবে, কিভাবে সাড়া দিবে, সংবেদনশীলতা, এটা পরিমাপ করা হয়। ঠিক আছে, বিটা দ্বারা। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলে নিই, যে আমরা বারবার মার্কেট পোর্টফোলিও রিটার্ন কথাটা ব্যবহার করছি। তাহলে মার্কেট পোর্টফোলিও কেন ব্যবহার করছি, কারণটা হলো যে তুমি এখন যদি স্টক মার্কেট পোর্টফোলিও মানে হলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ, সেখানকার যে রিটার্নটা, মার্কেট রিটার্নটা, তাহলে এখানে আমরা পোর্টফোলিও কেন বলছি, কারণ এখানে তো আসলে অনেকগুলো স্টকের কম্বিনেশন। এখন তুমি যদি মার্কেট রিটার্নের কথা বের করতে চাও, যে এখানকার মার্কেট রিটার্ন কত, তাহলে তোমাকে কী করতে হবে, তোমার যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর ইন্ডিভিজুয়াল স্টকের যে রিটার্নটা তারই ওয়েটেড অ্যাভারেজ করে কিন্তু বের করতে হবে। তো সেই জন্য এখানে পোর্টফোলিও কথাটা আমরা বারবার ব্যবহার করছি, মার্কেট পোর্টফোলিও রিটার্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বিটা সম্পর্কে জানলাম যে বিটা দ্বারা আমরা কি করি, বাজার ঝুঁকি পরিমাপ করে থাকি, এবং বিটা আমাদের সিস্টেমেটিক রিস্কের সূচক, যেখানে আমরা এটা বের করে থাকি যে এটা কিভাবে একটা স্টক কতটুকু ভোলাটাইল, কতটুকু সে ভ্যারিয়েবলিটি, বা কতটুকু সে বাজারের সাথে ওঠানামা করবে, বাজারের মুভমেন্টের সাথে সে কিভাবে সাড়া দিবে, এই জিনিসগুলো আমরা বিটা দ্বারা পরিমাপ করে থাকি। আচ্ছা, এখন এই যে মার্কেট, তাহলে মার্কেট বিটা একটা টার্ম আমরা ব্যবহার করি, মার্কেট না পোর্টফোলিও বিটা যদি বলো, পোর্টফোলিও বিটা যদি আমরা বলি, পোর্টফোলিও বিটা, তাহলে পোর্টফোলিও বিটার কিছুই না, তোমাকে কি করতে হবে, যে ইন্ডিভিজুয়াল মানে ওই পোর্টফোলিওর মধ্যে ইন্ডিভিজুয়াল যে স্টক আছে সেই স্টকের বিটাগুলোর ওয়েটেড অ্যাভারেজ করলে কিন্তু আমাদের পোর্টফোলিও বিটার মানটা আসবে। ঠিক আছে, তাহলে পোর্টফোলিও বিটা কি, বিটা হলো যে আমাদের পোর্টফোলিওর মধ্যে যে স্টকগুলো আছে তার প্রত্যেকটা একটা বিটার মান আছে, তাহলে সেই বিটার মানগুলোকে নিয়ে আমরা যদি ওয়েটেড অ্যাভারেজ বের করি, তাহলে আমরা পোর্টফোলিও বিটা পেয়ে যাব। আচ্ছা, এখন এই বিটার মান যদি দেখো, বিটার মান নিয়ে আমরা একটু কথা বলি, আর একটু উপরে লিখি আমি, না বিটার মান দেখে আমরা কি বুঝবো, হ্যাঁ, মানটা দেখে আমরা কি বুঝবো, তাহলে বিটা যদি আমাদের হয় 1 যদি হয়, বিটার মান যদি 1 হয়, তাহলে আমরা বুঝবো যে এই যে স্টকটা বাজারের সাথে প্রপোর্শনেটলি, হ্যাঁ, আনুপাতিক হারে একেবারে বাড়বে, মানে একেবারে সমানুপাতিক হারে, হ্যাঁ, একদম আনুপাতিক হারে। যে যদি মার্কেট রিটার্ন যদি 5% বৃদ্ধি পায়, 5% যদি ইনক্রিজ করে, তাহলে এই স্টকের রিটার্নও 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, একদম যদি কোনো কোম্পানির বিটার মান যদি 1 হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে মার্কেট রিটার্নের সাথে সাথে এটা মুভ করবে, মার্কেট রিটার্ন যেদিকে মুভ করবে এটা সেদিকে মুভ করবে, এবং সেই হারে সেটা মুভ করবে। আচ্ছা, সেই জন্য এই যে বিটা 1-এর যে মানটা, এই বিটা ইকুয়ালস টু 1, এটাকে বিটা আদর্শ মান বলা হয়। ঠিক আছে, এটাকে বিটা আদর্শ মান বলা হয়। আচ্ছা, এছাড়া হতে পারে বিটার মান কি হতে পারে, বিটার মান যদি হয় গ্রেটার দেন 1, 1-এর যদি বেশি হয়, তাহলে 1-এর বেশি হলে কি বুঝতে হবে, যে বাজারের মার্কেট রিটার্নের যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে সেটা হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে। যদি বৃদ্ধি হয়, তাহলে সেটা মার্কেট রিটার্নের তুলনায় আরও বেশি হারে বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস পায়, তাহলে সেটা মার্কেট রিটার্ন যেভাবে হ্রাস পাচ্ছে
তার থেকে বেশি হারে হ্রাস পাবে। কিছুক্ষণ আগে যে আমরা উদাহরণটা দেখলাম এবিসি কোম্পানি, সেই কোম্পানি 1.42 হলো বিটার মান। তাহলে আমরা দেখেছি যে যখন মার্কেট রিটার্ন 2% হ্রাস পাচ্ছে তখন কোম্পানির রিটার্ন হ্রাস পাচ্ছে হলো 2.84%। আবার যখন মার্কেট রিটার্নটা 1% অতিরিক্ত 1% বৃদ্ধি পেল তখন স্টকের রিটার্নটা কিন্তু অতিরিক্ত 1.42% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন আমরা কি হচ্ছে বেশি হারে বা কম হারে, তাহলে যদি বিটার মান গ্রেটার দেন 1 হয় তাহলে আমাকে বুঝতে হবে যে মার্কেটের যে রিটার্ন, সেই রিটার্নের যে পরিবর্তনের যে হারটা আর স্টকের পরিবর্তনের হারটা তার থেকে বেশি, সে বেশি হারে পরিবর্তিত হবে। আর এখানে আমাদের বিটার মান যদি গ্রেটার দেন লেস দেন 1 হয়, হ্যাঁ লেস দেন 1, একের থেকে কম যদি হয়, তাহলে আমরা কি বুঝবো যে মার্কেটের রিটার্ন যে হারে পরিবর্তিত হচ্ছে, যে হারে ওঠানামা করছে, স্টকের রিটার্ন তার থেকে একটু কম হারে ওঠানামা করবে। এই যে যদি আমরা এমন কোনো স্টকে বিনিয়োগ করি যে বিনিয়োগটাতে আমাদের বিটার মান গ্রেটার দেন 1, এই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট বলি। আগ্রাসী, ঠিক আছে, আগ্রাসী বা অ্যাগ্রেসিভ, ঠিক আছে, অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট বলি। আর আমাদের এই যে যেটা আমরা লেস দেন 1, আমাদের বিটার মান যদি এমন কোনো স্টকে আমরা বিনিয়োগ করি যেখানে বিটার মান লেস দেন 1, সেটাকে আমরা বলি আত্মরক্ষামূলক, মানে ডিফেন্সিভ, ঠিক আছে, ডিফেন্সিভ বিনিয়োগ। এভাবে বলা হয় যে যদি ইকুয়ালস টু 1 হয় সেটাকে আমরা বলি আদর্শ মান, বিটার আদর্শ মান। এটা ছাড়া যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা বলি ইনভেস্টমেন্টটা হলো আগ্রাসী, মানে অ্যাগ্রেসিভ খুব। আর যদি লেস দেন 1 হয় তাহলে আমাদের এটা ডিফেন্সিভ, ঠিক আছে। তাহলে বিটা সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম। এটাকে যদি আমরা লেস দেন 1, গ্রেটার দেন 1, এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে মোটামুটি এরকম। এটা হলো আমাদের বিটা ইকুয়ালস টু 1, আর যেটা আমাদের গ্রেটার দেন 1 সেটা এরকম ভাবে যাবে, বিটা হলো গ্রেটার দেন 1, আর যেটা আমাদের লেস দেন 1 সে লেখাটা এরকম ভাবে যাবে, বিটা ইজ লেস দেন 1, ঠিক আছে। এরকম ভাবে আমরা করে থাকি। আমি আসলে অনেক কিছু বললাম তোমাদের এখানে। আমাদের বিটা সম্পর্কে খুব যে বেশি এরকম প্রশ্ন আসে তা না। আমাদের বিটা সম্পর্কে খুব যে প্রশ্ন দুটো খুব বেশি প্রচলিত, একটা আমরা দেখি যে বিটা কি, বিটা বলতে আমরা কি বুঝি, আর একটা হলো যে বাজার ঝুঁকি পরিমাপ করা হয় কি দিয়ে, আবার বলা হয় যে বিটা আদর্শ মান কত, এভাবে সাধারণত বলা হয়। আর এখানেও যথারীতি যেটা আমি বললাম যে বিটার মান যেখানে বেশি এটা বেশি ঝুঁকিপূর্ণ, সেই স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ, এবং বিটার মান যেখানে কম সেই স্টকটা কম ঝুঁকিপূর্ণ। আচ্ছা, বিটা দিয়ে বেসিক্যালি আমাদের এখানে তোমাদের এখানে সিলেবাসে যেটা আছে সেটা হলো আমাদের যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তাহলে আজকে আমরা একটু ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল শিখব। CAPM, এটা উইলিয়াম শার্প, ঠিক আছে, এটা উইলিয়াম শার্পসের মডেল। একজন নোবেল বিজয়ী তিনি না, আমরা প্রথম অধ্যায়ে কিন্তু ওনার ছবি তোমাদের দেখিয়েছিলাম। উইলিয়াম শার্প তিনি প্রথম এটাকে স্ট্যাবলিশ করেছেন, CAPM মডেল। এখানে প্রথম বলা হয়েছিল যে রিটার্নের সাথে ঝুঁকিকে সমন্বয় করে কিভাবে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করি সেটা বের করার একটা মডেল তিনি আমাদেরকে দেখিয়েছেন। আমরা কস্ট অফ ক্যাপিটাল বা আমাদের যে মূলধনের ব্যয় চ্যাপ্টারটা সেখানে আমরা দেখেছি, সেই একই জিনিস আমরা আবার একটু দেখে নিই যে আমাদের এই মডেলটাতে কি আছে। আমাদের এই মডেলটাতে বলা হচ্ছে যে RE বা RI, যেভাবে আমরা বলি না কেন, RE তে এক্সপেক্টেড রিটার্ন আমি বলছি, আর আইও বলা যায় যে কোনো একটা সিকিউরিটিজের জন্য এক্সপেক্টেড রিটার্ন। তাহলে কি হবে, সেটা হলো RF প্লাস RM মাইনাস RF
হলো বিটা। এই যে এখানে বিটার ব্যবহার, ঠিক আছে, এই অঙ্কটাই আমাদের এই মডেলটা ব্যবহার করে অঙ্ক বেশি আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি, এখানে আর ই হলো প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, আর এফ হলো ঝুঁকি মুক্ত আয়ের হার, আর এম হলো মার্কেট রিটার্ন, ঠিক আছে। মানে যে সিকিউরিটিজটা আমরা নিয়ে আলোচনা করছি সেই সিকিউরিটিজের মার্কেট রিটার্ন কত, আর বিটা হলো আমাদের বাজার ঝুঁকি। বিটাকে পরিমাপের কিন্তু একটা সূত্র আছে, এরকম ভাবে বিটাকে পরিমাপ করা হয় যে কোএফিশিয়েন্ট, এখানে আমাদের যদি আমরা আই কে বলি, আই যদি হয় আমাদের স্টক, আর আমরা এম বলতে পারি যে মার্কেটের সাথে, মার্কেট রিটার্নের সাথে এটা সম্পর্ক কি, তারপরে আমরা এটা সিগমা এম স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, এভাবে আমরা বিটাকে বের করে থাকি, বিটাকে নির্ণয় করি। যদিও তোমাদের এই সূত্রটা লাগছে না, এখানে সেরকমভাবে অঙ্ক আসে না। আচ্ছা, তাহলে আমাদের এই যেটা আমরা আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা মূলধনের ব্যয় চ্যাপ্টারটাতে পড়েছিলাম যে আর এফ মানে কি, আর এম আমাদের আর ই হলো প্রত্যাশিত আয়ের হার। কোনো একটি স্টকের যদি প্রত্যাশিত আয়ের হার আমরা বের করতে চাই, সেটাকে আমরা এই বাজার ঝুঁকির সাথে সমন্বয় করে বের করতে চাই। তাহলে এখানে আমাদের আর এফ হলো ঝুঁকিমুক্ত আয়ের হার। ঝুঁকিমুক্ত আয়ের হার মানে হলো সরকারি ট্রেজারি বিলগুলোতে, ট্রেজারি যে আমাদের বিল থাকে সেই বিলগুলো ক্রয় করলে এখানে দেখা যায় যে যেহেতু সরকারের দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই জন্য এটা ঝুঁকিমুক্ত, যে বছরের শেষে যে আমরা এইটাই পাবো, এই রিটার্নটাই পাবো, তাহলে সেই জন্য এটাকে ঝুঁকিমুক্ত বলা হচ্ছে। আর আমাদের এখানে আর এম হলো যে মার্কেটে যে রিটার্নটা আছে, আর এই যে আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ, এটাকে আমরা রিস্ক প্রিমিয়াম বলি, ঝুঁকি প্রিমিয়াম, একে আমরা ঝুঁকি প্রিমিয়াম বলি, ঠিক আছে। তাহলে ঝুঁকি প্রিমিয়ামটা কি? ঝুঁকি প্রিমিয়াম হলো যে আমি ঝুঁকিমুক্ত আয়ের হারের থেকে যখন আমার মার্কেটের ইনভেস্টমেন্ট করে যে বেশি, যতটুকু বেশি মানে ঝুঁকিমুক্ত আয়ের হার থেকে মার্কেট রিটার্ন ঠিক যতটুকু বেশি তার ততটুকুকে আমরা বলি হলো রিস্ক প্রিমিয়াম। এটাকে রিস্ক প্রিমিয়াম কারণ হলো রিস্ক নেওয়ার জন্য আমি একটা প্রিমিয়াম আমার মানে আমি অর্জন করছি। রিস্ক নেওয়ার জন্য মানে কি, আমি তো ঝুঁকিমুক্ত আয়ের হারে যদি বিনিয়োগ করি তাহলে তো আমার বিনিয়োগটা হচ্ছে একদম রিস্ক ফ্রি, কিন্তু সেখানে বিনিয়োগ না করে আমি একটু বেশি রিটার্নের আশায় আমি মার্কেটে যে আমি হয়তো কোনো সিকিউরিটিস কিনছি, তাহলে সেক্ষেত্রে তো আমি একটা ঝুঁকিও নিলাম, কারণ এখানে তো একদম ঝুঁকিমুক্ত না, যে কোনো কোম্পানি ঝুঁকিমুক্ত না। তাহলে এই যে বেশি ঝুঁকি নিয়েছে তার জন্য আমার রিটার্নটাও একটু বেশি হয়েছে। তাহলে যে ঝুঁকি বেশি নেওয়ার জন্য আমার রিটার্ন যেটা আমি পেয়েছি একটু বেশি পেয়েছি, সেটাকে আমরা রিস্ক প্রিমিয়াম বলছি। তাহলে এখানে আমাদের যে ঝুঁকিমুক্ত আয়ের হারের থেকে আমাদের মার্কেট রিটার্ন ঠিক যতটুকু বেশি ততটুকুকে আমরা বলছি হলো রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, তাহলে যে কোনো মডেলেই আমরা কি দেখি যে কিছু অনুমিত শর্ত থাকে, ঠিক আছে। যে কোনো মডেলে আমরা দেখব যে একটা অনুমিত শর্ত থাকে। তাহলে এই মডেলে তো ব্যতিক্রম কিছু নয়, তাহলে এখানেও কিছু অনুমিত শর্ত আছে। দেখো, অনুমিত কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কি? যেমন 1 নম্বরে আমরা বলবো যে মূলধন বাজার যেটা, হ্যাঁ, মূলধন বাজার কার্যকরী ও দক্ষ হতে হবে, ঠিক আছে। মূলধন বাজার, যে মূলধন বাজারের আমরা নিয়ে এই মানে বাজার ঝুঁকির কথা বলছি, সেই বাজারটি দক্ষ হতে হবে।
এবং এটা কার্যকরী বা ইফেক্টিভ হতে হবে, ঠিক আছে, এফিশিয়েন্ট হতে হবে। তাহলে কার্যকরী এবং দক্ষ যদি হয় তাহলে কি কি হবে দেখো, যেমন এটার যে লেনদেন খরচ, লেনদেন যে খরচটা, এই খরচটা অনেক কম হয়, লেনদেন খরচটা আমরা বলতে পারবো যে অনেক কম হবে, হ্যাঁ, লেনদেন খরচটা কম হবে। এটা ছাড়া আর কি আমরা বলতে পারি যে যেমন আমরা বলতে পারি যে এখানে যে বিনিয়োগ আমরা করছি, যে বাজারে যে বিনিয়োগ, এই বিনিয়োগটা বাজারে বিনিয়োগের ক্ষেত্রে তেমন কোনো বাধা নাই, ঠিক আছে, বাজারে বিনিয়োগের ক্ষেত্রে তেমন কোনো বাধা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা ছাড়া আরো আমরা বলতে পারি যে বড় কোম্পানি মানে হলো অধিক বিনিয়োগ করে, হ্যাঁ, বড় কোম্পানি মানে কি, বড় কোম্পানি মানে হলো যে বড় কোনো কোম্পানি ঠিক বলা যাবে না, বড় কোনো বিনিয়োগকারী, হ্যাঁ, বড় বিনিয়োগকারী শেয়ার মূল্যের উপরে কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে, যে একজন অনেক টাকা ইনভেস্ট করেছে এবং সে শেয়ার মূল্যকে প্রভাবিত করছে, এই ধরনের ঘটনা ঘটবে না। আচ্ছা, এটা ছাড়াও এই বিনিয়োগকারী প্রতি বিনিয়োগকারী কি করবে, বিনিয়োগকারী যুক্তিসঙ্গত ব্যবহার করবে বা আচরণ, হ্যাঁ, যুক্তিসঙ্গত ব্যবহার বা আচরণ আমরা লিখি, আচরণ করবে, যুক্তিসঙ্গত আচরণ করবে মানে কি, মানে হলো যে সাধারণত আমরা কি হয় যে আমরা যে টাইম পিরিয়ডের জন্য আমরা ইনভেস্টমেন্ট করে থাকি, 1 বছরের জন্য, অথবা যেটাকে আমরা ঝুঁকিমুক্ত আয়ের হার বলছি সেটাকে আমরা ঝুঁকিমুক্ত ধরছি, ঠিক আছে, এরকম একটা মানে ওপেন মার্কেট ইকোনমিতে যে ধরনের আচরণগুলো আমরা দেখতে পাই, সেই আচরণগুলো আমরা এখানে দেখব, বিনিয়োগকারী যুক্তিসঙ্গত আচরণ। এছাড়াও আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো যে বাজার সকল তথ্য, হ্যাঁ, বাজার সম্পর্কিত সকল তথ্য বিনিয়োগকারীর নিকট থাকবে, ঠিক আছে, বাজার সম্পর্কিত সকল তথ্য বিনিয়োগকারীর কাছে থাকবে, কোনো কিছু গোপন থাকবে না, সে সবকিছু জেনে বুঝে সবকিছু অ্যানালিসিস করে তারপরে সে বিনিয়োগ করবে, হ্যাঁ। এছাড়া আরও যেগুলো আছে, যেমন ধরো আয়কর পরিবর্তন হবে না, মুদ্রাস্ফীতির পরিবর্তন হবে না, এই ধরনের এগুলো তো কমন, এগুলো আছে। এটা ছাড়া আরেকটা আমরা বলতে পারি, সেটা হলো যে মার্কেট যে পোর্টফোলিও, ঠিক আছে, এটা বাজারের সকল স্টক নিয়ে গঠিত হবে, ঠিক আছে, এবং স্টক নিয়ে গঠিত হবে শুধু না, এখানে স্টকের যে মার্কেট ভ্যালু আছে সেটা, সেই ভ্যালুটাকে ওয়েটেড অ্যাভারেজ ধরে নিয়ে এই মার্কেট পোর্টফোলিওটা তৈরি হয়। তাহলে এরকম কিছু অনুমিত শর্ত কিন্তু আমরা সিএপিএম এর ক্ষেত্রে পাবো। তাহলে নোবেল বিজয়ী উইলিয়াম শার্প তিনি যখন এই মডেলটা স্ট্যাবলিশ করলেন, তারপর থেকে কিন্তু একটা মানে নতুন একটা এরাতে নতুন একটা কনসেপ্ট আমাদের ফিন্যান্সে অ্যাড হয়েছে, সেটা হলো যে আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে যেয়ে আমরা আমাদের এই ঝুঁকিকে সমন্বয় করতে পেরেছি। এবং একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা যে পরিবেশের মধ্যে আমাদের বিনিয়োগটা করে থাকি, সেই বিনিয়োগ তো আসলে কোনো অবস্থাতেই শুধুমাত্র
আনসিস্টেমেটিক রিস্ক দ্বারা প্রভাবিত হচ্ছে না, বরঞ্চ আনসিস্টেমেটিক রিস্ক যেটা আছে যেটাকে কোম্পানি ঝুঁকি আমরা বলছি, এই কোম্পানির ঝুঁকিটা কিন্তু বরং অ্যাভয়েডেবল এবং এটা অনেক সময় এলিমিনেট করে ফেলা যায়, একেবারেই এটাকে কমিয়ে আনা যায়। সেজন্য এটা নিয়ে আমরা যতটা চিন্তিত তার থেকে অনেক বেশি আমরা চিন্তিত থাকি এই বাজার ঝুঁকি নিয়ে। কারণ বাজার ঝুঁকিটা আমরা কি বলেছি যে এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারছি না, এটা অপরিহার্য ঝুঁকি। এই যে দেখো আমরা তো এই যে করোনার ঝুঁকির মধ্যে থেকে কি করলাম, করোনার ঝুঁকির মধ্যে আমাদের ফিজিক্যাল ক্লাস, আমাদের ক্লাসরুমের ক্লাস বাদ দিয়ে আমরা লাইভ ক্লাস শুরু করলাম, যে কলেজে যে তোমরা যাচ্ছ না কিন্তু আমরা টিচাররা কলেজে যে স্টুডিওতে আমরা লাইভ ক্লাস নিয়েছি, তোমাদের সাথে কিছুটা হলেও আমাদের কানেকশন আমরা রক্ষা করতে পেরেছি। কিন্তু এখন করোনার ঝুঁকি আরও বেড়ে গেছে এবং আমরা কোথায় এখন কলেজ থেকে বাসায় অবস্থান নিয়েছি এবং বাসা থেকে ক্লাস নিচ্ছি, দূরত্ব আরও বেড়ে গেছে। তাহলে এটা তো আসলে আমাদের হাতের মধ্যে নাই, এটা আমাদের একেবারেই আমরা এটাকে পরিহার করতে পারছি না, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না, এটার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তাহলে যার কারণে আমাদের এই বাজার ঝুঁকিটা কিন্তু আমাদের যে আমরা বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগকারীদের কাছে বাজার ঝুঁকিটা বেশি গুরুত্বপূর্ণ কোম্পানি ঝুঁকি থেকে। কারণ কোম্পানি ঝুঁকিগুলো কোম্পানি নিজেই চেষ্টা করে এটা এই ঝুঁকিতে যেন তারা না পড়ে এবং এই ঝুঁকিগুলো অ্যাভয়েড করে তারা একদম হ্রাস তো করে, একেবারে এলিমিনেট করে ফেলার চেষ্টা তারা নিজেরাই করছে। কিন্তু বাজার ঝুঁকিকে কোম্পানি চাইলেও পারে না এই বাজার ঝুঁকিকে পরিহার করতে, যার কারণে এগুলো আমাদের পরিমাপ করার ব্যাপার আছে। তাহলে আমরা দেখেছি যে যদি আমি যদি খুব অ্যাগ্রেসিভ হই, মানে আমি যদি সেরকম রিস্ক নিতে চাই, তাহলে আমাদের কি হবে যে এরকম স্টকগুলোতে আমরা ইনভেস্ট করব যে স্টকে বিটার মান হলো গ্রেটার দেন 1, একের বেশি, ঠিক আছে। কিন্তু আমাদের যদি থাকে, আমাদের যদি ইচ্ছা থাকে যে না আমরা অনেক বেশি রিস্ক নিতে চাচ্ছি না, অনেক বেশি রিটার্নও দরকার নেই, আমরা মোটামুটি একটা রিটার্নের মধ্যে থাকতে চাই, কারণ আমরা ঝুঁকি বেশি নিতে চাই না, আত্মরক্ষামূলক আর কি ডিফেন্সিভ যদি বিনিয়োগকারী হই, তাহলে আমরা কি করব যে যেখানে বিটার মানটা লেস দেন 1 অথবা ইকুয়ালস টু 1টাও ভালো, যে তোমার এসের সাথে তোমার বাজারের যে ঝুঁকি ওঠানামার সাথে সাথে বাজারের রিটার্নে ওঠানামার সাথে সাথে সেটা একইভাবে প্রপোর্শনেটলি চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা চেষ্টা করে থাকি আমরা যারা বিনিয়োগকারী আছে তারা আমরা এইভাবে চেষ্টা করে থাকি। তাহলে একটা কোম্পানি টোটাল রিস্ক বা মোট ঝুঁকি কিভাবে তৈরি হলো, সিস্টেমেটিক রিস্ক এবং আনসিস্টেমেটিক রিস্ক দুটো মিলেই কিন্তু সে করে ফেলে। হ্যাঁ, তার মানে মোট ঝুঁকি সেই ঝুঁকির মধ্যে কি আছে, একটা হলো সিস্টেমেটিক বা পরিহার্য এবং অপরিহার্য, বা আমরা একদম আরো স্বাভাবিকভাবে লিখি যে বাজার ঝুঁকি প্লাস হলো কোম্পানি ঝুঁকি। এখন এই কোম্পানি ঝুঁকিটাকে কি করে, সে চাইলে এই কোম্পানি ঝুঁকিটাকে কিন্তু অনেকখানি হ্রাস করতে পারে, ডাইভার্সিফাই করে ফেলতে পারে, কোম্পানি পারে এবং আমরাও পারি। আমরা কি করতে পারি যে পোর্টফোলিও ঝুঁকির মাধ্যমে আমাদের পোর্টফোলিওর প্রবক্তাকে, পোর্টফোলিও যে বৈচিত্র্যায়ন যে নীতিটা আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম হ্যারি মার্কিউজেট, তাহলে হ্যারি মার্কিউজেট যেটা বলেছে যে পোর্টফোলিও তুমি বিনিয়োগ করলে তোমার ঝুঁকিটা কমে আসবে। তাহলে এই ঝুঁকির মাধ্যমে বা আমরা অন্যান্য অনেকভাবে আমরা কি করি যে কোম্পানি ঝুঁকিকে কিন্তু অ্যাভয়েড করতে পারি, কিন্তু বাজার ঝুঁকিকে, অপরিহার্য ঝুঁকি, এটা অ্যাভয়েড করা যাবে না। তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বিনিয়োগকারী এবং কোম্পানির জন্য এই ঝুঁকিটা অনেক বেশি কি বলবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমরা মেজার করতে চাই এবং এই ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন থাকতে চাই, ঠিক আছে। তাহলে আমি যেহেতু সময় শেষের দিকে আর হলো না, সেই জন্য আমি আসলে অঙ্ক শুরু করিনি। আজকে এই CAPM এর উপরে আমাদের অঙ্ক করার কথা ছিল, তো আমি একটু সময় কম দেখে আমি আর নতুন অঙ্ক শুরু করিনি। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই CAPM এর উপরে কিছু অঙ্ক করব। হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে একটু থাকতে হবে, একটু বাড়িতে নিজেরা নিরাপদ থেকো এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করো, ঠিক আছে। আমার জন্য অনেক দোয়া করো, তোমরা ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।